এবারের গল্প মানুষের বন্ধু সাপ। মিলি তার একটা হাত তিতলির দিকে বাড়িয়ে দিল, আর তিতলি সেই হাত বেয়ে মিলির কাঁধে উঠে গেল। আপু, কি করছিস সেটা তুই? সাপটা তো অনেক বিষাক্ত। তোকে একবার কামড়ে দিলে তোর কি হবে বুঝতে পারছিস তুই? তাড়াতাড়ি ওই সাপটাকে তোর ঘাট থেকে নামা, আমার খুব ভয় করছে। কিছুই হবে না মা, আমি ওকে খুব ভালোভাবে চিনি। তিতলি, বৃষ্টিতে তোমার থাকতে খুব সমস্যা হচ্ছে তাই না? আজ তুমি আমার সাথে থাকবে, ভয়ের কিছু নেই। সকালে বৃষ্টি কমে গেলে তিতলি তার মুখে করে মিলির দেওয়া খাবার নিয়ে আবার তার বাসায় ফিরে গেল। তিতলির মা আর ভাই অবাক হয়ে তিতলির যাওয়ার পথে চেয়ে রইল। সাপটা তো অদ্ভুত, তোকে কিছুই করলো না। আমি আরো ভাবছিলাম সাপটাকে কি করে বাড়ি থেকে বের করব, আরো একা একাই বাড়ি থেকে বের হয়ে গেল। আমি তো অনেক ভয় পেয়েছিলাম, না জানি ওটা আবার তোকে কি করে। কিছুদিন পর মিলিদের বাড়িতে ইঁদুরের উৎপাত অনেক বেড়ে গেল। মিলির মা আর ভাই ইঁদুর মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। আর পারছি না, একটা বাড়িতে যে এত ইঁদুর থাকতে পারে জানা ছিল না। হ্যাঁ মা, এত ইঁদুর যে ফাঁদে ফেলার পরও শেষ হচ্ছে না। আর অন্যদিকে ইঁদুরগুলো আমাদের সব কাপড় চোপড় কেটে শেষ করছে। মিলির মা আর মিলির ভাই দেখে তিতলি তার মুখে করে একটা ইঁদুর ধরে নিয়ে এসেছে। আরে, এটা ওই সাপ না যে সাপটা সেদিন মিলির সাথে ছিল? হ্যাঁ মা, দেখে তো তাই মনে হচ্ছে। চলো মা, আমরা এই সাপটাকে বলি আমাদেরকে ইঁদুর ধরতে সাহায্য করতে। ও আমাদেরকে সাহায্য কেন করতে যাবে? শুভ তার মার কথা না শুনে তিতলির একটু কাছে গিয়ে বলল, তুমি কি আমাদের ইঁদুরগুলোকে ধরতে একটু সাহায্য করবে? তিতলি কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর তার মুখে দুটো ইঁদুর ধরে নিয়ে এসে তাদের সামনে রাখলো। দেখো মা, সাপটা আমার কথা শুনেছে। তিতলি আরো কিছু ইঁদুর তার মুখে করে নিয়ে এসে তাদের সামনে রাখলো। শুভ আর শুভর মা দেখতে পেল বাকি ইঁদুরগুলো তিতলির ভয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। দেখেছো মা, মিলি ঠিকই বলেছিল, সাপটা আসলে অনেক ভালো। আমাদের কোনো ক্ষতি না করে বরং উপকার করছে। হ্যাঁ, সাপটা দেখছি আসলেই অনেক লক্ষ্মী। এরপর থেকে তিতলি প্রায় প্রতিদিন মিলিদের বাসায় যেত। সে মিলিদের মুরগি পাহারা দিত, আর রাতের বেলা মিলিদের বাসায় চোর ডাকাত আসলে তারাও তিতলিকে দেখে ভয় পালিয়ে যেত। একদিন দুষ্ট এক ডাইনি তিতলিকে দেখে বলল, এই সাপটা আবার এখানে কোথা থেকে আসলো? তুই না আমাকে বলেছিলি তুই ওকে মেরে ফেলেছিস? ভালো করে দেখুন ম্যাডাম, ওই সাপটা আকারে অনেক ছোট। ওই সাপেরই একটা বাচ্চা ছিল। আমাদের মাঝে একটা মেয়ে এসে পড়ার জন্য ওকে আর মারতে পারিনি। এটাই হয়তো সেই বাচ্চাটা। তো এই কথা আগে বলিস না কেন কর্তব? আমি আরো এতদিন ভেবে এসেছি ওই সাপও মারা গেছে, আর আমার আগের মতো সুন্দর রূপ ফিরে পাওয়ার আশাও হারিয়ে গেছে। সরি ম্যাডাম, বলতে মনে ছিল না। কি মনে থাকে তোর? একটা কাজও ঠিক মতো হয় না তোর দ্বারা। এখন তোকে ছোট একটা কাজ দেব, এটাও যদি ঠিক মতো করতে না পারিস চিলের কাছে রেখে আসবো তোকে। না ম্যাডাম, আমি সব কাজ ঠিক মতো করবো। আপনি শুধু একবার বলুন কি করতে হবে। তুই আগে ওই সাপের বাসাটা খুঁজে বের কর, তারপরে সে আমাকে বল। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। বেজি ডাইনির কথা মতো তিতলির পিছু নিল, আর মিলিদের বাসার পাশে তিতলির বাসা খুঁজে পেল। এই ছোট সাপ, কোথায় তুই? তাড়াতাড়ি বের হ তোর বাসা থেকে।
আমার বাসার সামনে কি করছো? এত তাড়াতাড়ি আমার কথা বলে গেলে? ভালো করে দেখ আমাকে, তাহলে আমার কথা মনে পড়বে। তিতলির মনে পড়লো এই বেজির কাছেই তার মাকে জীবন হারাতে হয়েছে। সে রেগে গিয়ে বলল, তোমার জন্যই আমি আমার মাকে হারিয়েছি। তুমি আবার আমার কাছে কোন সাহসে এসেছো? তোর মা মারা যাওয়ার আগে নিশ্চয় তোকে তার মণিটা দিয়ে গেছে। ওটা আমাকে দিয়ে দে, তাহলেই আমরা এখান থেকে চলে যাব। মা মারা যাওয়ার পরে মণি এখন আমার হয়ে গেছে, কাউকে দিব না আমি ওই মণি। হঠাৎ করে সেখানে মিলি এসে পড়লো। সেখানে এসে ডাইনির সাথে বেজিটাকে দেখে বলল, তোমার মাকে মেরে বেজিটা আবার তোমাকে মারতে এসেছে। আজ আর এই বেজিকে ছাড়বো না আমি। ম্যাডাম, আমাকে বাঁচান। এই মেয়েটা আমাকে এর আগেও মারতে চেয়েছিল। এই মেয়ে, তুমি সামান্য এক সাপের জীবন বাঁচানোর জন্য এত মরিয়া হয়ে আছো কেন? ও সামান্য কোনো সাপ নয়, ও আমার বন্ধু। তোমরা ওর কোনো ক্ষতি করতে পারবি না। অনেক মজা পেলাম তোমার কথায়। যাক, এখন আর আমাকে কষ্ট করে সাপের মনি খুঁজে বের করতে হবে না। সাপটা নিজেই আমাকে তার মনিটা দিয়ে দিবে। ডাইনি মিলির উপর জাদু করে মিলিকে অজ্ঞান করে দিল। এই সাপ, শোন, তোর বন্ধুকে জীবিত দেখতে চাইলে তোর মনি নিয়ে বিকেলের মধ্যে জঙ্গলে চলে আসবি, নয়তো তোর বন্ধুকে আজীবনের মতো হারাবি। ডাইনি মিলিকে নিয়ে তার ঝাড়ু দিয়ে উড়ে চলে গেল। আর তিতলিও কিছুক্ষণ পর জঙ্গলে গেল ডাইনির কাছে। এসেছিস তাহলে? এতক্ষণ তোরই অপেক্ষা করছিলাম। মনিটা তোর সাথে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, নিয়ে এসেছি, এই নাও। ডাইনি সেই মণিটা হাতে নিয়ে তার চুলোয় রাখা বড় একটা পাতিলের মিশ্রণে ঢেলে দিয়ে বলল, ওই মেয়েটাকে ছেড়ে দে। কিন্তু ম্যাডাম, ওরা যদি আমাদের আক্রমণ করে বসে? কিছুই করতে পারবে না ওরা এখন আর। আমি যখন সাপের মনিটা খেয়ে ফেলবো, সাপটা তখন এমনি মারা যাবে। বেজি ডাইনির কথা শুনে মিলির হাত পায়ের বাঁধন খুলে দিল। এটা তুমি কি করলে তিতলি? আমার জন্য তুমি নিজের জীবন ডাইনিকে দিয়ে দিলে। আগে একটু অপেক্ষা করে দেখোই না কি হয়। ডাইনির পাতিলে রাখা তিতলির মনিটা গলে গেলে সে একটা ছোট বাটিতে সেই পাতিলের মিশ্রণ বেজিকে খেতে দেয়, আর বাকিটুকু নিজের প্লেটে ঢেলে নেয়। এই মিশ্রণটুকু খেলে তুইও তোর আগের রূপে ফিরে যেতে পারবি, আর আমিও আমার রূপ লাবণ্য ফিরে পাবো। এবার দেরি না করে তাড়াতাড়ি এটা খেয়ে নে। ডাইনি আর বেজি সেই মিশ্রণটা খাওয়ার পর তাদের আগের রূপ তো ফিরে পেলই না, উল্টো তাদের শরীর আস্তে আস্তে পাথরে পরিণত হতে থাকলো। কি হচ্ছে ম্যাডাম? আমার শরীর এমন হয়ে যাচ্ছে কেন? আমি এটা কিছু বুঝতে পারছি না। নিশ্চয়ই সাপটা কোনো চালাকি করেছে। তারা দুজনই পুরোপুরি পাথরের রূপ নিল। এসব কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ডাইনি তোমাকে ধরে নিয়ে যাওয়ার পর আমি তোমার মা আর ভাইয়ের কাছে সবকিছু খুলে বলি। তারপর তারাই আমাকে এক সাধু বাবার কাছে নিয়ে যায়। সাধু বাবা আমাকে এমন একটা পাথর দেন যেটা দেখতে সাপের মনির মতো, আর অপশক্তির ব্যবহারকারীদের জন্য ভয়ানক। এবার বুঝলাম আসল ঘটনা কি। মা আর শোভা আমাদের জন্য চিন্তা করছে হয়তো। চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো। তিতলি মিলির ঘাড়ে উঠে বসলো, আর মিলি তাকে নিয়ে বাড়ি ফিরে গেল।